এবার বাড়ছে বিদ্যুতের দাম। 1 জুন থেকে 32% মূল্য বৃদ্ধির আবেদন। বুধবার থেকে গণশুনানি। অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খোঁজার তাগিদ বিশ্লেষকদের। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশু সন্তান সহ দম্পতির মরদেহ উদ্ধার। বেড়াতে এসে পাশের ঘরে দুর্ঘটনা। তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে হত্যাকাণ্ড কিনা। দুর্নীতির আখড়া ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়। শিক্ষক নিয়োগ থেকে পরিচালনা ব্যয়, পদে পদে অসৎ উপায়ের ছাপ। নিরীক্ষা অধিদপ্তরের হাতে 600 কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ। লোডশেডিং আর কাঁচামালের মূল্য বৃদ্ধিতে দ্বিমুখী চাপে দেশের চামড়া খাত। গতি কমেছে প্রক্রিয়াজাতকরণে। বাজেটে উৎসে কর 7.5% করার দাবি ব্যবসায়ীদের। এবং ইরানের সময় ফুরিয়ে আসছে হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তির জন্য তাগাদা। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ঘাটতি সমন্বয়ে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়াতে চায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি। 1 জুন থেকে নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। আর এসব আবেদনের ওপর বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের ওপর দাম বৃদ্ধির বোঝা চাপিয়ে নয়, বরং অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খুঁজতে হবে। ওমর ফারুকের ছবিতে ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থবছরে 62,000 কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর 21% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন যে অবস্থা, ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের কাছে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ 32% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। পাশাপাশি ডিমান্ড চার্জ সহ বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বেড়ে যায় সেটা ভালো হবে না। আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর, তাই না? গ্যাস বাড়াচ্ছে, বিদ্যুতের বিল বাড়াচ্ছে। প্রত্যেককে এগুলোর উপরে নির্ভরশীল। এগুলোর দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। এটা একটা কৌশলগত পণ্য, এটার সাথে আমাদের উৎপাদন খরচ, এটার সাথে ভোক্তা কল্যাণ, বিভিন্ন বিষয় জড়িত। সেই জন্য এটা কিভাবে আমরা প্রথমত সাশ্রয়ীভাবে আমরা উৎপাদন করতে পারি, সেটা আমাদের তো অনেক অপচয়ও হয়, আমাদের অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয় ইত্যাদি হয়। এগুলোও আমাদের কমাতে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এগুলো তো সব কিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। যে ব্যয় দেখানো হচ্ছে সে ব্যয় তো ন্যায্য যৌক্তিক নয়। এটা পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে, মুনাফা কমিয়ে আপনি ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন। সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এ অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে একটি বাসা থেকে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা ধোঁয়াশা কাটেনি এখনো। ঘটনার একদিন আগে চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী সন্তান সহ ইতালি প্রবাসীর ওই বাসায় ওঠেন চিন্ময় দাস। ঘটনা অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও র্যাব।
ঢাকা থেকে চাচাতো ভাই পরিচয়ে মাদারীপুর আসার ৮ ঘন্টা পর একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য, কাটেনি ধোঁয়াশাও। স্থানীয়রা জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় ৩.৫ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপার এলাকার ইতালি প্রবাসী যতীন বারোই ও তার স্ত্রী মিষ্টি। রোববার বিকেলে মিষ্টির চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিন্ময় দাস সহ পরিবারের ৩ সদস্য। খাবার খেয়ে রাতে বন্ধ করে দেয়া হয় ঘরের দরজা। চিন্ময় ও তার স্ত্রী সন্তানের কোনো সাড়া শব্দ না পেয়ে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা 999-এ কল দেন মিষ্টি। পরে ঘরের দরজা ভেঙে ভোরে 8 মাসের শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। চাচা তো ভাই হয়, তার ওয়াইফ অসুস্থ, তো বলছে যে দিদি তোর বাসায় 2 দিন থাকা যাবে। আমি বলছি আস, পরে আসছে। দরজা ভিতরের তিয়া দেওয়া, যখন দেওয়া তখন পুলিশও ডাকছে, আমিও ডাকছি যে খোলে না। এরকম দরজা ভাঙবো কি অনুমতি নিচ্ছি, বুঝছেন, অনুমতি নিয়ে তারপর তারা দরজাটা ভাঙছে। তারপরে দেখে ঘটনা যে হয়েছে এটার আমরা সূক্ষ্ম বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে উনি যে ধারণাগুলো দিচ্ছে, কথাগুলো বলতেছেন, একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি। নিহত 3 জনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায়। ঘটনার পর মিষ্টির স্বামী যতীন বারোই পলাতক রয়েছে। অপরদিকে মিষ্টিকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রাজধানীর মুগদায় এক ব্যক্তির খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন মরদেহের 7 টুকরো উদ্ধারের কয়েক ঘন্টা পর পাশের এলাকা থেকে মিলেছে মাথার অংশ। জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার বিকেলে রাজধানীর মুগদা এলাকার মান্ডা আব্দুল গনি রোডের এই বাড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় মরদেহের 7টি খণ্ডিত অংশ। লাশ পাওয়া গেছে, মাথা নেই, হাত নেই, আর 5-7টা মনে করেন খণ্ড হয়েছে। মনে হয় যে দূরেরই লাশ, এটা মনে করেন কেউ পালাই দিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে র্যাবের অভিযানে আটক করা হয় বলে জানা গেছে। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে পার্শ্ববর্তী মানিকনগরে অভিযান চালিয়ে নিহত ব্যক্তির মাথার অংশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মামুনের বাড়ির হচ্ছে যে গলিটা 57 নম্বর বাড়ির, এই 2 বাড়ির গলির ভিতর থেকে এই মাথাটা পাওয়া গেছে। পুলিশ জানায় উদ্ধারকৃত মরদেহটি একজন পুরুষের। ধারণা করা হচ্ছে প্রমাণ লোপাট করতেই ওই ব্যক্তিকে হত্যার পর হাত পা সহ শরীর টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 7টি খণ্ড পেয়েছি একজন অজ্ঞাতনামা পুরুষের, যাকে হত্যা করা হয়েছে। তার পরিচয় উদ্ঘাটনের প্রচেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদেরকে শনাক্ত করার কাজ চলমান আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির হাতের একটি অংশের হদিস এখনো মেলেনি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শুরুতে টিকা দেয়া হামের উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় প্রকোপ কমলেও বাড়ছে ঢাকামুখী রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন, যাচ্ছে তার কাছে। মনির, রাজধানীর হাসপাতালগুলোতে এখনও হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। আমরা এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছি। এই হাসপাতালেও গত 1 মাস ধরেই আমরা আসলে যেটি দেখছি 400-র বেশি রোগী চিকিৎসা নিচ্ছে এবং ভর্তি থাকছে। গত 24 ঘন্টায়ও নতুন করে 151 জন রোগী ভর্তি হয়েছে এবং 2 জন রোগী মারা গেছেন এবং এ নিয়ে 478 জন এখন ভর্তি আছে এবং এখানে এইচডিইউতে ভর্তি আছে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে 53 জন চিকিৎসা নিচ্ছে এবং শতাধিক রোগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো আসলে যেটি বলা হচ্ছে, এটি যেহেতু বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে হামের কারণে, সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গা থেকে রেফার্ড করে রোগীদের এখানে পাঠানো হচ্ছে এবং তারা এখানে আসছেন এবং ঢাকার অন্যান্য হাসপাতালে শয্যা সংকট সহ নানা সংকটের কারণে
কারণেও কিন্তু এই হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সেই রোগীরা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন, যার কারণে এই হাসপাতালে রোগীর সংখ্যা কমে আসছে না। এবং অন্যান্য যেই উপজেলার কথা আসলে বলছিলেন যে শুরুতে অর্থাৎ 5 এপ্রিল টিকা দেয়া শুরু হয়েছিল যেই 30টি উপজেলায়, সেই 30টি উপজেলায় কিছু রোগীর সংখ্যা কমে এসেছে। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন কিছু কিছু উপজেলায় শূন্যে নেমে এসেছে এবং যেই জেলাগুলোতে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে টিকা দেওয়া হয়েছে সেগুলো আরও 10 দিন সময় লাগতে পারে এই প্রকোপ কমে আসতে। সেক্ষেত্রে আগামী যেই ঈদ যাত্রা আছে সেই ঈদ যাত্রায়ও যাত্রীদের আসলে বিশেষ যে সতর্কতা, সেই সতর্কতা এবং যে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর। ডিএনসিসি হাসপাতাল থেকে হাম প্রকোপের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন। সময় সংবাদে আরও থাকছে। পটুয়াখালীতে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেয়া হচ্ছে পাসপোর্ট। দালালের দৌড়াতে অতিষ্ঠ গ্রাহকেরা, জনপ্রতি 2 থেকে 3 হাজার টাকা বাড়তি আদায়ের অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান নাকি অর্থ লোপাটের কারখানা, অভিযোগ উঠেছে। শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি যোগসাজশে হাতিয়ে নিয়েছে প্রায় 600 কোটি টাকা। অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ হয় 650 শিক্ষকের। শুধুমাত্র মেরামতেই ব্যয় 436 কোটি টাকা, যার কোনো হিসেব নেই। একাডেমিক উন্নয়ন বাবদ আত্মসাৎ করা হয় প্রায় 85 কোটি টাকা। বিজ্ঞাপনে খরচ 4 কোটি টাকা আর মুদ্রণে ব্যয় 11.5 কোটি টাকা। সম্প্রতি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এমন ভয়াবহ জালিয়াতির তথ্য। প্রতিষ্ঠান প্রধান বলছেন এর সবই হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির 6টি শাখায় প্রায় 30,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন। পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি, এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় 600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 6টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে। মণিপুর উচ্চ বিদ্যালয়ের 6টি ক্যাম্পাসের 12টি শিফট চালু আছে। এর মধ্যে 4টি শিফটের অনুমোদন আছে, বাকি 8টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় 6 শতাধিক শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় 88 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে 230 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন আইছি 8 মাস। না না আমাদের সময় না ভাই, আমাদের এর আগের সময় আওয়ামী লীগ আমলে। এটা হলো 5ই আগস্টের আগ পর্যন্ত। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ সেটা প্রায় একদম শেষের পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এটা তো কনফিডেন্সিয়াল, এখন রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আপনি সবই জানতে পারবেন। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির 6টি শাখা ক্যাম্পাসকে 6টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের সক্রিয়তার প্রমাণ মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে।
কাগজপাতি সব কিছুই ওকে ছিল। ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে মানে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। পরে উপরের তলায় সহকারী পরিচালকের কক্ষে গেলেও মেলেনি সমাধান। 5 টাকা দিলে 8 টাকা না পাই আমরা, আর 4.5 টাকা খাই হারা। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। কিছুক্ষণ পর ক্যামেরা নিয়ে মুখোমুখি সহকারী পরিচালকের। এ সময় তিনি অফিসের স্টাফদের ডেকে সংবাদকর্মীদের সামনেই শাসা। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে 7500 টাকা। আমি এই 7500 টাকা দিয়েছি, সমস্ত কাগজপাতি করে দিয়ে দিয়েছি। সব কিছুই ঠিক আছে, তারপরেও মানে এরপরে দেখি যে ভুল ধরার পরে এরপরে তারা দোকানদার দেখাই দেয়। পাসপোর্ট অফিসের সামনেই কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে বসে থাকে দালাল চক্র। আবেদনকারীদের সঙ্গে টাকা লেনদেন শেষে নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন দিয়ে ফাইল পাঠানো হয় অফিসে। তারা নির্দিষ্ট কিছু ইমেল ব্যবহার করে আবেদন করে, যা দেখেই ফাইল আলাদাভাবে শনাক্ত করতে পারেন সংশ্লিষ্ট স্টাফরা। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। 5 বছর মেয়াদী ই পাসপোর্টের সরকারি ফি 4025 টাকা আর 10 বছরের জন্য 5750 টাকা। তবে অতিরিক্ত ঘুষ বাবদ দিতে হচ্ছে আরও 2 থেকে 3000 টাকা। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নওগাঁয় শুরু হচ্ছে চলতি বড় মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম। বিস্তারিত জানাতে সদর খাদ্য গুদামে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, এবং আগামী আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়াটি চলমান থাকবে। প্রথম দিকে কৃষক পর্যায়ে এখানে কিন্তু অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করা হবে। 20 মে পর্যন্ত চলবে নিবন্ধন এবং আগামী 31 আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়াটি চলমান থাকবে। এবং আমরা দেখছিলাম এখানে দেখছিলাম যে প্রায় 55,000 মেট্রিক টন ধান চাল কিনা হবে কৃষক প্রান্তিক এখানকার মিলারদের কাছ থেকে। অন্যদিকে ধান কিনা হবে প্রায় 20,218 মেট্রিক টন। ধান 36 টাকা কেজিতে কেনার একটি ঘোষণা রয়েছে। অন্যদিকে চাল অভিযানের মূল উদ্দেশ্য অভ্যন্তরীণ মজুত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, গতিশীল করা। এবং এই পর্যায়ে আমরা দেখছিলাম যে নওগাঁয় প্রায় এই মৌসুমে 12 লাখ মেট্রিক টন ধান কৃষক পর্যায়ে ইতিমধ্যে কাটা শুরু হয়েছে। এবং এই ধান এবং চাল ব্যবসায়ীরা তাদের যে মজুত প্রক্রিয়াকে গতিশীল করতে ব্যবসায়ীদের দিক থেকে প্রায় 135 জন এখানে ব্যবসায়ী তারা ইতিমধ্যে মিলাররা চুক্তিবদ্ধ হয়েছে। এবং এই চুক্তিবদ্ধ মিলাররা কিন্তু ধাপে ধাপে 31 আগস্ট পর্যন্ত এই দেওয়ার কার্যক্রমটি তারা চালাবেন। এবং অভ্যন্তরীণ বাজারের এই বাজার ব্যবস্থার কারণে বাজারে কিছুটা ধানের দাম কিছুটা বাড়তি হয়েছে চলতি সপ্তাহে এসে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে নিয়মিত লোডশেডিংয়ে দ্বিমুখী চাপে পড়েছে দেশের চামড়া খাত। উদ্যোক্তাদের দাবি, মধ্যপ্রাচ্য সংকটে কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%। আবার দিনে 2 থেকে 3 ঘন্টার লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে পণ্য, গতি কমেছে প্রক্রিয়াজাতকরণে। এম সারিফিনের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততা বাড়ছে ট্যানারিগুলোতে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি জমে থাকা চামড়া দ্রুত প্রক্রিয়াজাত করে জায়গা খালি করতে তৎপর কারখানা শ্রমিকরা।
তবে এবার উভমুখী চাপে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণ কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%, যার প্রভাব পড়ছে চামড়ার দামে। প্রতি বর্গফুটে অতিরিক্ত 12 সেন্ট বাড়তি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর সঙ্গে রয়েছে দিনে 2 থেকে 3 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট। গত 10-12 দিন আগের থেকে আমাদের ডেলি আপনার মনে হয় 3 ঘন্টা আমরা ইলেকট্রিক পেতাম না, খুব ডিস্টার্ব করতো। আর যখন আমরা বিদ্যুৎ না পাই, আইসিইউতে যেমন আপনার ইলেকট্রিসিটি না থাকলে রোগী মারা যায়, তদ্রুপ আমাদের ডায়েট চলে, ওয়েটগুলো চলে। ইলেকট্রিসিটি না থাকলে চামড়ার ভিতরে নষ্ট হয়ে যায়। নিরবচ্ছিন্ন জ্বালানি না মিললে আসন্ন ঈদুল আজহায় চামড়া কেনার আগ্রহ কমবে। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ থাকলেও ব্যাংকগুলোর গড়িমসিও শঙ্কা বাড়াচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উচ্ছে কর 7.5% করার দাবি তাদের। 4-5টা প্রোডাক্টের মধ্যে 1% কমায় 4% করছে, ব্যাট 15%ই আছে, কিন্তু এটা আমাদের কোনো এফেক্টনেসই আমাদের মধ্যে আসে নাই। টোটাল ট্যাক্সটা যদি 15 থেকে 20%-এর ভিতরে হয় তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণের দায় মাথায় নিয়ে বছরের পর বছর ধরে $1 বিলিয়ন ঘুরপাক খাওয়া দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাতের দৈন্যদশা নীতি নির্ধারকদের মনোযোগের অভাবই কারণ বলছেন অর্থনীতিবিদরা। চামড়া শিল্পে সমস্যাটা হলো যে এই শিল্প এলাকায় এই যতক্ষণ পর্যন্ত ইটিপিটা সঠিকভাবে কার্যকর না হবে কোনোদিনই আমাদের এই শিল্প রপ্তানি পর্যায়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত 10 মাসে $103 কোটি 75 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে $98 কোটি 80 লাখ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ক্রেতা বিক্রেতার আনাগোনায় জমজমাট মেহেরপুরের পশু হাট। বিস্তারিত জানাতে বামন্দি পশু হাটে রয়েছেন সহকর্মী বেনিয়ামিন, সরাসরি যাচ্ছে তার কাছে। ইয়ামিন, মেহেরপুর জেলার সব থেকে বড় এবং অত্র অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এই পশু হাটটিতে কিন্তু সকাল থেকেই স্থানীয় ব্যবসায়ী এবং চাষি যারা খামারি আছে তারা কিন্তু গরু এবং তাদের পোষা যে সকল পশু রয়েছে এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসছেন যারা রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বড় পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসছেন যারা রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় হাটগুলোতে এখান থেকে গরু নিয়ে যেয়ে তারা বিক্রি করবেন। তো সেক্ষেত্রে আসলে গেল হাটগুলোতে আমরা যেটি দেখেছি যে হচ্ছে স্থানীয় পর্যায়ে আসলে ব্যক্তিগত পর্যায়ে যারা কোরবানির পশু কিনবেন তারা কিন্তু কোরবানির পশু কিনতে খুব বেশি লক্ষ্য করতে দেখা যায়নি। তো এই দৃশ্যটা কিন্তু সেক্ষেত্রে গ্রাহক দুইটি হাট থেকে কিন্তু আস্তে আস্তে স্থানীয়ভাবে যারা গরু কোরবানি দেবেন তারা কিন্তু হাটটিতে আসছেন এবং এই হাটটিতে প্রতি হাটে প্রায় 5 থেকে 5,500 গরু এবং 1 থেকে 1,500 ছাগল কিন্তু এই হাটটিতে ওঠে বলে ইজারাদাররা জানাচ্ছে। তো ব্যবসায়ীরা আসলে যারা এখানে গরু বিক্রেতা তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে গরু প্রচন্ড অনেক বেশি আসার কারণে আসলে দামের ক্ষেত্রে তাদের কিছু কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই তারা খুশি নয় বলে জানাচ্ছেন এবং গরুর দাম কিন্তু উঠছে না। যারা যারা কিনতে আসছেন তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করছেন। তো এই ছিল মেহেরপুরের বামন্দি পশু হাটের সর্বশেষ খবর। মেহেরপুর থেকে কোরবানির পশুর হাটের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন বেনিয়ামিন। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার বাড়ছে বিদ্যুতের দাম। 1 জুন থেকে 32% মূল্য বৃদ্ধির আবেদন। বুধবার থেকে গণশুনানি। অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খোঁজার তাগিদ বিশ্লেষকদের। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশু সন্তান সহ দম্পতির মরদেহ উদ্ধার। বেড়াতে এসে পাশের ঘরে দুর্ঘটনা। তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে হত্যাকাণ্ড কিনা। এবং দুর্নীতির আখড়া ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়। শিক্ষক নিয়োগ থেকে পরিচালনা ব্যয়, পদে পদে অসৎ উপায়ের ছাপ। নিরীক্ষা অধিদপ্তরের হাতে 600 কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ।
এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এর পরের সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।